মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার মধ্য গগনে গিয়ে পৌঁছলো। ইরানের প্রবণতা দেখে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান আমেরিকার সঙ্গে এই যুদ্ধটাকে বিশ্বযুদ্ধে রূপান্তর করতে চাইছে। ইরান চাইছে যে পৃথিবীর সমস্ত রাষ্ট্র যেন এই যুদ্ধে ইনভলভ হয়ে যায়, এবং এর জন্য যা করা উচিত তারা শেষ 10 দিন অতিরিক্ত বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে কিন্তু করার চেষ্টা করছে। ইরানের সেনা হরমুজে কি করেছে তা আজকে এই ভিডিওর বিষয়বস্তু নয়, কিন্তু এবার ইরানের পক্ষ থেকে এমন একটি লিস্ট প্রকাশ করা হয়েছে, তাতে একটা জিনিস পরিষ্কার, ইরান কিন্তু এই যুদ্ধটিকে ডিপ্লোম্যাটিকলি ডিল করতে চাইছে এবং পুরো বিষয়টি তারা কিন্তু আরো জটিল থেকে জটিলতর জায়গায় নিয়ে পৌঁছে যাচ্ছে। ইরানের পক্ষ থেকে একটি হিট লিস্ট প্রকাশ করা হলো। সেই হিট লিস্টে তারা 13 জন বিশ্ব নেতার ছবি এবং নাম প্রকাশ করে ঘোষণা করে দিল যে ইরান এই 13 জনকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চায়, এবং ইরানের সেনা নাকি এই 13 জনকে সরিয়ে দেওয়ার কাজে বর্তমানে ব্যস্ত। অর্থাৎ তাদের দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের পর তারা ইরানের জনগণকে কথা দিল তারা বিশ্ব মানচিত্র থেকে খামেনির মৃত্যুর প্রতিবাদে এবং প্রতিশোধ নিতে তারা 13 জন বিশ্ব নেতাকে শেষ করবে। এবং এই ছবি ইরানের মিডিয়া মারফত যখন সামনে আসে আন্তর্জাতিক স্তরে, তখন গোটা বিশ্ব কিন্তু কার্যত হতবাক হয়ে যায়, কারণ এই ধরনের ছবি প্রকাশ করে শেষ করব এদেরকে, এই ধরনের হুমকি এবং হুঁশিয়ারি সাম্প্রতিক সময় কোনো রাষ্ট্র দেয়নি। সাম্প্রতিক সময় নয়, শেষ 15 বছরে কোনো রাষ্ট্র এইভাবে 13 জন বিশ্ব নেতা ছবি পাবলিশ করে দিয়ে বলে দিয়েছে যে আমরা কিছুদিনের মধ্যে এদেরকে টার্গেট করব এবং এরাই ইরানের সেনার হাতে খুব তাড়াতাড়ি খতম হবে। সেই লিস্টে কারা আছে আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব, এবং ইরান এই লিস্ট প্রকাশ করার মাধ্যমে এক্স্যাক্টলি কি করতে চলেছে তারও একটা আভাস এই ভিডিওতে জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। যারা এই ভিডিও দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। অনেকে আমাদের ভিডিও দেখেন শুধু সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগবে না, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে এই লিস্টে 1 নম্বরে আছেন নান আদার দেন আনপ্রেডিক্টেবল ট্রাম্প। ইরানের সেনা এই লিস্টে সর্বোচ্চ আসনে রেখেছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং তারা ঘোষণা করে দিয়েছে যেভাবে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু ইরানে হয়েছে তার প্রতিশোধ তখনই নেওয়া সম্পূর্ণ হবে যখন ডোনাল্ড ট্রাম্পকে তারা এই পৃথিবী থেকে সরাতে পারবেন, এবং তাদের নেক্সট টার্গেট ডোনাল্ড ট্রাম্প। সেকেন্ড যে নামটা এখানে রাখা হয়েছে তিনি বেঞ্জামিন নেতানিয়াহু। অর্থাৎ পরিষ্কার হয়ে যাচ্ছে তারা কিন্তু টার্গেট ইসরায়েলের প্রধানমন্ত্রীকে করেছেন। প্রাথমিক ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং নেতানিয়াহু লিস্টে থাকলেও আলটিমেটলি তারা বাকি যে নামগুলো প্রকাশ করেছেন তাতে ইঙ্গিত যায় বা ইঙ্গিত যাচ্ছে যে তারা ঘটনাটাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধটাকে বিশ্বযুদ্ধে রূপান্তর করতে চাইছেন। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু প্রেডিক্টেবল নাম, আমার এই ভিডিওতে না বললেও আপনারা বুঝতে পারতেন। কিন্তু 3 নম্বর নাম তারা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টামার। যদিও প্রধানমন্ত্রী পদে তিনি এখন নেই, কিন্তু প্রধানমন্ত্রী থাকার সময় তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ইরানকে আরো বেশি বেকায়দায় ফেলে দিয়েছে বলে অভিমত অনেকের। ফলে কিয়ার স্টারমার এই লিস্টে 3য় নাম হিসাবে জায়গা পেয়েছেন। চতুর্থ নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম, এবং যাকে বলা হয় মার্কিন প্রশাসনের নিউক্লিয়াস, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। তিনি চতুর্থ নাম এই হিট লিস্টের তালিকায়। অর্থাৎ শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলের প্রধানমন্ত্রী স্টারমারকে মেরেই ইরান থামবে না, তারা ঘোষণা করে দিয়েছেন পরবর্তী টার্গেট ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এবং পঞ্চম নাম প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। আপনারা জানেন এই পিট হেগসেথই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কতে ন্যাটো সামিট করে আমেরিকায় ফিরছিলেন, তখন ইসরায়েলের মোসাদের একটা ছোট্ট ইনফরমেশন পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের যাত্রাপথ তাকে সম্পূর্ণভাবে বদলে দেয়। তুরস্কতে ন্যাটো সামিটে ডোনাল্ড ট্রাম্প যোগদান করতে গেছিলেন। এই সময় ইসরায়েলের গোয়েন্দারা খবর ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার চেষ্টা করেছিলেন যে ইসরায়েল খবর পেয়েছে যে ন্যাটো সামিট থেকে ফেরার পথে
ডোনাল্ড ট্রাম্পের যে বিমান সেখানে হামলা করতে চলেছে ইরান, এবং তখনই ডোনাল্ড ট্রাম্পের দেশের এই প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট সিদ্ধান্ত নেন যে তুরস্ক থেকে ডোনাল্ড ট্রাম্প তার চিরাচরিত উপহার পাওয়া কাতারের বিমানে ফিরবেন না, তুলনায় মানধাতা আমলের পুরনো দিনের একটি বিমানে তিনি আমেরিকায় ফিরবেন। এবং ইরান আজকে যে তালিকা প্রকাশ করেছে সেখানে পিট হেগসেটের নাম 6 নম্বরে আছে। পরবর্তী ক্ষেত্রে যে নামগুলো দেখা গেছে তা অত্যন্ত চমকে দেওয়ার মতো, এবং এই নামগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে ইরান পুরো বিষয়টিকে বিশ্বযুদ্ধে রূপান্তর করতে চাইছে। পরবর্তী ক্ষেত্রে যে নাম উঠে এসছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হলো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবার দেখুন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই পুরো সিনারিওটায় প্রথম থেকেই ছিলেন না, উল্টে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সরাসরি সংঘাত শুরু হয়ে যায়, কারণ ফ্রান্সের বেসকে ব্যবহার করে ইরানে আক্রমণ করতে দেননি এই ইমানুয়েল ম্যাক্রো। অর্থাৎ ইমানুয়েল ম্যাক্রো পরিষ্কার বলেছিলেন প্রথম থেকে যে এই যুদ্ধ ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধ নয়, এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, এই যুদ্ধে যা ক্ষয়ক্ষতি হবে আমেরিকার হবে, কোনো অবস্থাতেই আমাদের মাটিকে ব্যবহার করে ইউরোপের সঙ্গে যুদ্ধ আমেরিকা করবে না। এমনকি যখন স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিল ইরান, তখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের সমস্ত বন্ধু রাষ্ট্রের কাছে কার্যত অনুনয় বিনয় করে বলেছিলেন, চলুন সকলে মিলে হরমুজকে খুলি এবং সকলের মিলিটারি একসঙ্গে ইরানের উপর অ্যাকশনে ঝাঁপাক। তখন কিন্তু এই ইমানুয়েল ম্যাক্রোই একমাত্র প্রেসিডেন্ট সর্বপ্রথম যিনি ডোনাল্ড ট্রাম্পের এই শর্তে রাজি হননি। অর্থাৎ ইরানের বিপক্ষে ফ্রান্স বা ইমানুয়েল ম্যাক্রো কোনো ক্ষতিকর কোনো পদক্ষেপ নিয়েছেন তা কিন্তু শেষ 3 মাসে, অন্তত 28শে ফেব্রুয়ারি থেকে যখন যুদ্ধ শুরু হয়েছে এই 3 মাসে দেখা যায়নি। হঠাৎ করে ইরান ইমানুয়েল ম্যাক্রোর নাম এই লিস্টে ঢুকিয়ে দেয়। পরবর্তী নাম ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রথম থেকেই ডোনাল্ড ট্রাম্পের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন এই যুদ্ধ শুরু হওয়ার পর। অর্থাৎ তিনিও কিন্তু ইমানুয়েল ম্যাক্রোর মতো তার রাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য পরিষ্কার বলে দিয়েছিলেন তার দেশের যে বেস যেটা ন্যাটোকে তিনি দিয়েছেন সেই ইতালিয়ান এয়ারবেসকে তিনি ইরানের যুদ্ধে ব্যবহার করার জন্য দেবেন না। এই জর্জিয়া মেলোনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে ইতালির মাটিকে ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালাতে পারবে না ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী। আর অথচ ইরান এই জর্জিয়া মেলোনিকেই তাদের হিট লিস্টে রেখে দিয়েছে। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণে হোক অকারণে হোক ফ্রান্স ইতালির মতো রাষ্ট্রকে এই সমস্ত বিষয় ইনভলভ করে আসলে ইরান এই পুরো বিষয়টিকে বিশ্বযুদ্ধে রূপান্তর করতে চাইছে। কারণ শুধুমাত্র যুদ্ধটা আমেরিকা ইসরায়েল বা ইরানে যদি সীমাবদ্ধ থাকে তাহলে এর আকার বা ব্যাপ্তি বিশাল জায়গায় পৌঁছবে না যদি যুদ্ধটা বিশ্বব্যাপী না ছড়ানো যায়। ইরান কিন্তু সেই স্ট্র্যাটেজিটাই নিয়েছে। পরবর্তী নাম এই লিস্টে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মেয়ার্জ। জার্মানিও কিন্তু প্রথম থেকে ইরানকে সমর্থন করেছে, এই নিদর্শন দেখা গেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে জার্মানি সহায়তা করেছে এই উদাহরণ কিন্তু নেই, কিন্তু হঠাৎ করে ইরান জার্মানির চ্যান্সেলরকে এই লিস্টে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। পাশাপাশি এখানে একাধিক মধ্যপ্রাচ্যের নেতার নামও কিন্তু লিস্টে আছে। এই লিস্ট প্রকাশ্যে আসার পর সকলের আগে পশ্চিমা মিডিয়া একটা প্রশ্ন তোলা হয়েছে, কেন নরেন্দ্র মোদীর নাম এই লিস্টে নেই? মানে আপনি একটা কথা ভাবুন, নরেন্দ্র মোদীর নাম এই হিট লিস্টে থাকতে হবে, এই ধারণা পশ্চিমা মিডিয়াকে কে কবে কেন দিল, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। অথচ তারা এই ধরনের কনসেপ্ট আন্তর্জাতিক স্তরে ভাসিয়ে রাখতে চাইছে। নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে পশ্চিমা মিডিয়া বলছে, যদি ইরান এই লিস্টে ইমানুয়েল ম্যাক্রোর নাম রাখে, জর্জিয়া মেলোনির নাম রাখে, তাহলে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার সুবাদে নরেন্দ্র মোদীর নাম কেন রাখলো না ইরান? এবার ভারতের প্রধানমন্ত্রীর নাম ইরান কেন রাখেনি তা ইরান স্পষ্টভাবে বলতে পারবে। এটা ভারতের ডিপ্লোম্যাটিক একটা জয় যে ভারত আয়াতুল্লাহ খামেনির যে শোক জ্ঞাপন যে বার্তা ছিল সেখানে সই করেছে, ইরানের বিপক্ষে কোনো অ্যাকশন নেয়নি, উল্টে ইরানের চাবাহার পোর্টে ভারত বিপুল পরিমাণে ইনভেস্ট করেছে, চাবাহার রেল লিঙ্ক তৈরি করেছে যা ইরানের ডেভেলপমেন্টকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। ইরান ভারতের ট্যুরিজম সেক্টর ক্রমশ উন্নত মানের জায়গায় যাচ্ছে। ইরানের থেকে তেল ভারতের সাম্প্রতিক সময়ের শেষ 2 মাসে ভারত কিনেছে। ইরানের অর্থনীতিকে ভারত বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। আমেরিকা যখন
একের পর এক স্যাংশন ইরানের উপর লাগিয়েছিল, ঠিক তখন ভারত রিস্ক নিয়ে ইরানে প্রবেশ করার চেষ্টা করেছে, যা তাতে ভারতও ধাক্কা খেয়েছে আমেরিকার কাছে কিছু ক্ষেত্রে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকার মিডিয়া, পশ্চিমা দুনিয়ার মিডিয়া প্রশ্ন তুলছে ইরান কেন মোদির নাম এই হিট লিস্টে রাখেনি। মানে মোদির নাম হিট লিস্টে রাখলেই তাদের নাকি নৈতিক জয় হবে, অন্তত এই রকমই একটা ধারণা এই মিডিয়ার লেখাপত্রে বোঝা যাচ্ছে। ভারতের সাথে ইসরায়েলের অত্যন্ত সুগভীর বন্ধুত্ব। সেই সুগভীর বন্ধুত্ব অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সেটা তো দুই রাষ্ট্রের সম্পর্ক বিল্ড আপের বিষয়। এবার ভারত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছে মানে ভারত ইরানের ধ্বংস চায়, এই রকম বিবৃতি অফিসিয়ালি তো কখনো দেওয়া হয়নি। উল্টে ইরান ভারতের সঙ্গে ক্রমান্বয়ে বিশ্বাসঘাতকতা করেছে। একের পর এক জাহাজের উপর আক্রমণ করেছে ইরানের সেনা। শেষ কয়েকদিনে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে প্রায় 13 জন ভারতীয়র মৃত্যু হয়েছে শুধুমাত্র হরমুজে জাহাজের উপর এই ধরনের নৃশংস হত্যালীলায়। ফলে আজকে যদি অ্যাকশন নিতে হয় তাহলে ভারতের নেওয়া উচিত। সেখানে মধ্যপ্রাচ্যের তোলা এই প্রশ্ন কতটা বাস্তবিক, সেই প্রশ্ন কিন্তু উঠে যায়। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে একটু বলে দেওয়া দরকার, তা হলো ইরান এই ধরনের লিস্ট প্রকাশ করে আলটিমেটলি আন্তর্জাতিক স্তরে বাজার গরম করছে শুধু নয়, তারা কিন্তু নিজেদের বিপদটা নিজেরাও ডেকে আনছে। কেন আমি বলছি? কারণ আমার ভীষণ মাত্রায় মনে হচ্ছে যে এই ধরনের লিস্ট প্রকাশ করা মানে আন্তর্জাতিক একাধিক ক্ষেত্রে শত্রু বাড়িয়ে ফেলা। গোটা বিশ্ব যখন ইরানের বিপক্ষে সে অর্থে প্রতিবাদ করছে না, মানে একই সঙ্গে প্রতিবাদ করছে না, তখন জর্জিও মেলোনির নাম দিয়ে দেওয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নাম দিয়ে দেওয়া, জার্মানির চ্যান্সেলরের নাম প্রকাশ করে দেওয়া, কিসের জন্য, কিসের তাগিদে? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা স্ট্র্যাটেজিক্যালি ইরানের সেনা ভুল করছে বলে আমার মনে হয়, যে ইউরোপের যে কোনো রাষ্ট্রের উপরে আপনি আক্রমণ করা মানে আপনি ন্যাটোর আর্টিকেল 5 অ্যাক্টিভ হয়ে যাওয়া। ন্যাটোর আর্টিকেল 5-এ পরিষ্কার বলা হয়েছে যারা ন্যাটোর চুক্তিভুক্ত দেশ, তাদের যে কোনো একটি রাষ্ট্রের উপর যদি আক্রমণ করা হয় তাহলে বাকি রাষ্ট্ররাও মনে করবে এই আক্রমণটি তাদের উপর, এবং সমস্ত রাষ্ট্র একযোগে তাদের উপর ঝাঁপিয়ে পড়বে। মানে ধরুন ফ্রান্স ন্যাটোর রাষ্ট্রভুক্ত এক রাষ্ট্র, সেই ফ্রান্সের উপরে আক্রমণ মানে ন্যাটোর যত রাষ্ট্র আছে তারা সকলে একজোট হয়ে তাদের সেনাবাহিনী নিয়ে ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। ফলে অটোমেটিকলি এই যুদ্ধে কিন্তু তখন ইরানের কিছু করা থাকবে না। ইরান যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা আপাতত এখন এই মুহূর্তে আউটডেটেড একটা স্ট্র্যাটেজি। তারা কি করছে, আমেরিকাকে জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন ঘাঁটির উপর আক্রমণ করছে। এবার সকলে একসঙ্গে ইরানের উপর যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে ইরানের অবস্থাটা কোথায় যাবে তা কি ইরান সেনা জানে না? মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত যে সকল রাষ্ট্র এই মুহূর্তে সাফার করছে তারা কেন একজোট হয়ে জড়িয়ে পড়ছে না? কারণ তারা যুদ্ধটাকে দীর্ঘায়িত করতে চাইছে না। তারা জানে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদের অর্থনৈতিক যে ভিত্তি, গ্যাস, তেল, এইগুলো বিক্রি বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন হাব ধ্বংস হয়ে যাবে। তারা ইকোনমিক্যাল ক্রাইসিসটাকে ইনভাইট করছে না বলে এখনো ইরান দিনের পর দিন এদের উপর আক্রমণাত্মক ভঙ্গিতে অ্যাটাক করে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি এই যুদ্ধ যে জায়গায় ইরান নিয়ে যেতে চাইছে তাতে কিন্তু ইরানের বাঁচার সম্ভাবনা ক্রমশ কমে যেতে শুরু করেছে। ফলে আজকে হিট লিস্ট প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্প বা ইউরোপের পক্ষ থেকে এখনো অবধি কোনো স্টেটমেন্ট না এলেও একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান সরাসরি বিশ্বযুদ্ধ শুরু করতে চাইছে, যেখানে রাশিয়া, ভারতের মতো একাধিক রাষ্ট্রকে এই যুদ্ধে ইনভলভ করতে চাইছে, এবং এই যুদ্ধ তারা ভাবছে যে তারা যদি ধ্বংস হয় সবাইকে নিয়ে একসঙ্গে ধ্বংস হবে। বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। দেখতে